ফরিদপুরে মা মেয়ে সহ ৩ জনকে কুপিয়ে হত্যা, অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চলছে জানালো পুলিশ। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে পদ্মার শাখা নদীর উপর আজও তৈরি হয়নি সেতু, পারাপারে একমাত্র ভরসা ট্রলার। ঝড় তুফানে রাত বিরাতে চরম ভোগান্তি। কুষ্টিয়ায় মাদকের ভয়াল থাবা, রাত নামলেই বসছে মাদকের আসর। প্রশাসনের আশ্বাস থাকলেও বাস্তবে মিলছে না প্রতিকার। এবং পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে বাংলাদেশ, রূপপুরে জ্বালানি ব্যবহার শুরু হচ্ছে আজ। জ্বালানি প্রবেশ করাতে সময় লাগবে ৩০ দিন। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি রচনী রহমান। ফরিদপুর সদরে মা মেয়ে সহ ৩ জনকে কোদাল দিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় আরও একজন গুরুতর আহত হলে তাকে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করানো হয়। সোমবার রাত 10টার দিকে ফরিদপুর সদরের আলিয়াবাদ ইউনিয়নের গদাডরটাঙ্গি গ্রামে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, হত্যাকাণ্ডে অভিযুক্ত ব্যক্তি আকাশ মানসিক ভারসাম্যহীন। হত্যাকাণ্ডের শিকার ৩ ব্যক্তি হলেন অভিযুক্তের দাদি আমেনা বেগম, ফুপু সালেহা বেগম ও প্রতিবেশী কাবুল চৌধুরী। অভিযুক্ত আকাশ পলাতক থাকায় তাকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম। জনগণের শান্তি বিনষ্টকারীদের প্রতিহতের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার বিকেলে যশোর ঈদগাহ ময়দানে জেলা বিএনপির জনসভায় যোগ দিয়ে কথা বলেন তিনি। এ সময় ১২ লাখ কৃষক ঋণ মওকুফের সুবিধা পাবেন বলে জানান তিনি। এর আগে শার্শা উপজেলায় উলশিখাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে আয়োজিত পথসভায় প্রধানমন্ত্রী বলেন, জনগণের ভাগ্য নিয়ে কেউ ছিনিমিনি খেললে ৫ আগস্টের মতোই জবাব দেবে মানুষ। আরও জানাচ্ছেন মাহমুদ আক্তার। বিকেলে যশোরের ঐতিহাসিক ঈদগাহ ময়দানে বিশাল জনসভায় যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে জনগণের শান্তি নষ্ট করে এমন কাজ করতে দেওয়া হবে না উল্লেখ করে তিনি জানান, ১২ লাখ কৃষকের সুদসহ কৃষি ঋণ মওকুফের কাজ শুরু হয়েছে। আমাদেরকে সতর্ক হতে হবে সেই সব লোকেদের বিরুদ্ধে যারা বিভ্রান্তি ছড়াতে চায়। আজ আমার 2026 সালে বিভ্রান্তির চেষ্টা করছে। কাজে প্রিয় ভাই বোনেরা, আমাদেরকে আজকে দেশকে গড়তে হবে। এ সময় তিনি আরো বলেন, বন্ধ কলকারখানা চালু করে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা এবং জনশক্তি রপ্তানিতে জোর দেওয়া হবে। ধীরে ধীরে বাংলাদেশের বহু বন্ধ কলকারখানা আমরা আগামী কয়েক মাসের মধ্যে চালু করার ব্যবস্থা করব, যার ফলে বহু মানুষ যারা চাকরি হারিয়েছে বা বহু মানুষ যারা আজকে বেকার, তারা ধীরে ধীরে সেখানে কর্মের ব্যবস্থা করতে পারবে। এর আগে সরকার গঠনের পর প্রথমবারের মতো যশোর সফরে যান প্রধানমন্ত্রী। শুরুতেই বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত শার্শা উপজেলায় উলশি খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন তিনি। পরে সেখানে একটি গাছের চারা রোপণ করেন সরকার প্রধান। একই স্থানে আয়োজিত পথসভায় তিনি বলেন, যশোরে ৪ কিলোমিটার খাল পুনঃখনন করা হবে। ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে মেয়েদের শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার কথা জানিয়ে সরকার প্রধান বলেন, রান্নার কষ্ট লাঘবে নারীদের এলপিজি কার্ড দেওয়া হবে। শিক্ষার ব্যবস্থা আমরা ডিগ্রি পর্যন্ত থেকে শুরু করে উচ্চতর পর্যন্ত আমরা ফ্রি করব। একই সাথে উপবৃত্তি দিব আমরা যেরকম, ঠিক একইভাবে আমরা বলেছিলাম এই মাদেরকে শিক্ষার পাশাপাশি স্বাবলম্বী করার জন্য আমরা ফ্যামিলি কার্ড দিব। দেশবাসীকে দেয়া প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পূরণের অঙ্গীকার করে জনগণের ভাগ্য নিয়ে কেউ ছিনিমিনি খেললে ৫ আগস্টের মতোই মানুষ জবাব দেবে বলে মন্তব্য করেন তারেক রহমান। জুলাই সনদ বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল স্বাক্ষর করেছে। আমরা সেই স্বাক্ষরিত জুলাই সনদের প্রত্যেকটি লাইন, প্রত্যেকটি শব্দ ইনশাআল্লাহ পর্যায়ক্রমিকভাবে এই সরকার বাস্তবায়ন করবে। এরপর যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতালের নির্মাণ কাজ উদ্বোধন করে সেখানে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী। হাসপাতালটি যখন হয়ে যাবে ৫০০ বেডের, এই হাসপাতালে চাপ কম পড়বে। যারা এই যে আমাদের সামনে অনেক নতুন স্টুডেন্ট আছে যারা ইনশাল্লাহ ডাক্তার হবে একদিন, এবং এই হাসপাতালে ইনশাল্লাহ তারা কাজ করবে। পিপিপি মডেলে বেসরকারি হাসপাতালে চিকিৎসা সেবা চালু করা হবে বলেও জানান তিনি। ধীরে ধীরে বিভিন্ন জনকে সরকারের পক্ষ থেকে আমরা তাদের কাছে সেই রোগীটা পাঠাবো, সেই খরচটাও সরকারই বহন করবে। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ। সার্ভিস দেওয়ার চেষ্টা করছি। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দিঘিরপাড় বাজারের পশ্চিম পাশ দিয়ে বয়ে গেছে
পদ্মার শাখা নদী। এই নদীর উপর আজও তৈরি হয়নি কোনো সেতু। পারাপারে একমাত্র ভরসা ট্রলার। ঝড় তুফানের রাত বিরাতে চরম ভোগান্তি নিয়ে এই পথেই যাতায়াত করেন লাখো মানুষ। মোহাম্মদ সুজনের তথ্যচিত্রে তাহসিন তারিনের প্রতিবেদন। সেতু নেই, তাই ঘাটে এসে ট্রলারের জন্য অপেক্ষা। নদীর দুই পারের মানুষ মুন্সিগঞ্জ সদর, টঙ্গীবাড়ি উপজেলা বা রাজধানী ঢাকায় যাবেন ট্রলারে। ফিরতেও হবে এই ট্রলারের ভরসা করে। ঝড় তুফানে ঝুঁকিপূর্ণ চলাচল, রাত বিরাতে ট্রলার না পাওয়া, অতিরিক্ত ভাড়া আদায় এবং সময়ক্ষেপণ এই পথের যাত্রীদের নিত্যদিনের ভোগান্তি। একটি সেতুর দাবি দীর্ঘদিনের। সেতু হলো না আজও। এই সেতু হলে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি, শরীয়তপুরের নৌপাড়া, চরআত্রা এবং চাঁদপুরের হাইমচর সহ অন্তত 11 ইউনিয়নের মানুষ উপকৃত হবে। ঠিকমতো ক্লাস ধরতে পারি না, পরে আমাদের যাতায়াত অনেক সমস্যা হয়। এটা এখন অনেক বড় হয়ে গেছে, তাই আমাদের ভয় করে আসতে। বৃষ্টি হইলে করা ব্যবসা বাণিজ্য ভালো হবে, আমাদের কৃষি উন্নয়ন বাড়বো এবং মানুষ চিকিৎসার জন্য দৌড়াদৌড়ি করে যাইতে হইব না। মাল নিতে সমস্যা, মানুষের যাতায়াতের সমস্যা। ট্রলার যাইতে 50-60 টাকা খরচ একটা বস্তায়, আর যদি গাড়ি হইতো 10 টাকা 15 টাকা এয়ারপোর্ট। কয়েকবারই আসছে কিন্তু এই ব্রিজটা হয় নাই। এই ব্রিজটা আমাদের অতি দূরত্ব দরকার। সেতু নির্মাণের জন্য প্রাথমিক কাজ, মাটি পরীক্ষা ও অন্যান্য সার্ভে সম্পন্ন করেছে বুয়েটের একটি বিশেষজ্ঞ দল। এখন নকশা করে বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হবে। বরাদ্দ পেলে আগামী বছরের মধ্যে কাজ শুরু করা যাবে বলে জানান এই প্রকৌশলী। একটা প্রসেসিং আছে, আর এমনিতে আপনারা জানেন একটা প্রকল্প যখন একটা প্রসেসিং এ যখন চলে যায় ওটা যথেষ্ট সময় নেয় আর কি প্রকল্পটা পাস হতে। এক থেকে পাস হইতে গেলে একটা প্রকল্প পাস হইতে যথেষ্ট সময় লাগে। প্রকল্পে এক থেকে পাস হওয়ার পরেই ব্রিজের আমাদের মূল কার্যক্রমে আমরা চলে যাব। সমস্যা সমাধানে অচিরে কার্যকর পদক্ষেপ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। তাহসিন তারিন, মোহনা সংবাদ। কুষ্টিয়াকে বলা হয় দেশের সাংস্কৃতিক রাজধানী, অথচ সেই জনপদই এখন মাদকের ভয়াল থাবা। খোদ শহরের প্রাণকেন্দ্রে থাকা 1 ডজনের বেশি সরকারি পরিত্যক্ত ভবন এখন মাদক সেবীদের নিরাপদ আস্তানা। চুরি হচ্ছে সরকারি সম্পদ, রাত নামলেই বসছে মাদকের আসর। প্রশাসনের আশ্বাস থাকলেও বাস্তবে মিলছে না প্রতিকার। মিলন খন্দকারের তথ্যচিত্রে মিশাল বিনতে আনোয়ারের প্রতিবেদন। দিনের আলোয় নিঝুম নীরবতা, রাত যেন এখানে রহস্যময় ব্যস্ততা। কুষ্টিয়া শহরের ঠিক মাঝখানে থাকা 10 থেকে 12টি সরকারি পরিত্যক্ত ভবন। এক যুগেরও বেশি সময় ধরে সংস্কারহীন এই দেয়ালগুলোর ভেতরেই ডালপালা মেলেছে অপরাধীর বিষবৃক্ষ। স্থানীয়দের অভিযোগ, দেখভালের অভাবে অরক্ষিত এই ভবনগুলো এখন মাদক সেবীদের অভয়ারণ্য। শুধু মাদক নয়, রাতের অন্ধকারে ভবনগুলো থেকে খুলে নেওয়া হচ্ছে দরজা জানালা সহ মূল্যবান আসবাবপত্র। চোখের সামনেই সরকারি সম্পদ লুট হলেও দেখা যেন কেউ নেই। পরিত্যক্ত যে সমস্ত ভবনগুলো আছে, যুবক ছেলেরা সেগুলা মাদক সেবন করে। এটা আসলে অত্যন্ত দুঃখজনক ঘটনা। গেট গ্রিলগুলি ভেঙে চুরি নিয়ে ছেলেপেলে নেশা ভাঙ করছে। এসব আস্তানার কারণে বিপদগামী হচ্ছে শহরের তরুণ প্রজন্ম। কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের একটি বড় অংশই এই মাদক সিন্ডিকেটের সহজ শিকার। সেবন করে এবং মাদক বিক্রি করে। এতে আমাদের মনে করেন জনসমাজ এবং আমাদের যে যুবক সমাজ, এগুলো সবই দিন দিন নষ্টের পথে চলে যাচ্ছে। পরিত্যক্ত ভবনে আপনার বিভিন্ন ধরনের উচ্চ বয়সী যুবক সমাজ এসে ওখানে তারা বিভিন্ন ধরনের মাদক সেবন করে। এসব পরিত্যক্ত ভবনে মাদক ব্যবসার সঙ্গে জড়িত খোদ হাসপাতালের স্টাফরা। স্থানীয়দের এমন অভিযোগ বহুদিনের। কর্তৃপক্ষ বিষয়টা জানে যে তাদের লোকের সাথে জড়িত আছে। কি এমন প্রভাবশালী বা বিত্তশালী বা পেশি শক্তিশালী যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না? গ্রিল বা দরজা বা পরিত্যক্ত ভবনের যেসব কিছু চুরি হয় বা এখানে আপনার নেশাজাতীয় দ্রব্য ব্যবহার করা হয়, বিষয়টি স্বীকার করে ব্যবস্থার আশ্বাস দিল কুষ্টিয়া জেনারেল হাসপাতালের কর্তৃপক্ষ। আমাদের কোয়ার্টারে থাকা কিছু লোকজনও এর সাথে সংশ্লিষ্ট। সামনে একটা কার্যকরী আমাদের মিটিং, সমন্বয়ক সভার মিটিং আছে, সেখানে ব্যাপারটা আমরা জোরে সরে তুলবো। সেখানে আমাদের ডিসি মহোদয় থাকবেন, আমাদের এমপি সাহেব থাকবেন। এদিকে পুলিশ বলছে মাদক নির্মূলে তাদের অভিযান চলমান রয়েছে। সন্ধ্যার পরে বিশেষ ধরনের অভিযান আমরা পরিচালনা করছি, অনেক তথ্য নির্বাহী মিশ্রতাও থাকছি, বিভিন্ন স্বাস্থ্যের আওতায় আমরা যাচ্ছে। অরক্ষিত এসব স্থাপনা সংস্কার বা উচ্ছেদের মাধ্যমে কুষ্টিয়ার হারানো গৌরব ফিরিয়ে আনার দাবি জানিয়েছে স্থানীয়রা। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। বজ্রপাতে দেশের 4 জেলায় 9 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জে 3, নেত্রকোনায় 3, হবিগঞ্জে 2, নোয়াখালীতে 1 জন মারা গেছে। এ সময় বেশ কয়েকজন আহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন মাহমুদা আক্তার।
একদিনে 4 জেলায় বজ্রপাতে 10 জনের মৃত্যু হয়েছে। সুনামগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ ও নোয়াখালীতে বজ্রপাতে প্রাণহানির ঘটনা ঘটে। সুনামগঞ্জের বিভিন্ন হাওরে কাজ করার সময় বজ্রপাতে 3 জনের মৃত্যু ও আরও 3 জন আহত হয়েছেন। বিকেলে জেলার পৃথক স্থানে এ হতাহতের ঘটনা ঘটে। নেত্রকোনার খালিয়াজুড়িতে পৃথক স্থানে বজ্রপাতে 1 জেলে ও 2 কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল থেকে বিকেলের মধ্যে বজ্রপাতে নিহতের এসব ঘটনা ঘটে। হবিগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে 1 কৃষক সহ 2 জনের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের নোয়াগাঁও গ্রাম সংলগ্ন গড়দার হাওরে এবং বানিয়াচং উপজেলার জাতুকর্ণপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এছাড়া বজ্রপাতে নোয়াখালীর কবিরহাট ও হাতিয়ায় 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। গেল 24 ঘন্টায় হাম আক্রান্ত হয়ে আরও 5 শিশুর মৃত্যু হয়েছে। ওই সময়ে দেশে 1448 জনের শরীরে এই রোগটি শনাক্ত হয়। সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এদিকে হামের টিকা নিয়ে অবহেলা ও গাফিলতি নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন 2 সপ্তাহের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আরও জানাচ্ছেন রাজীব আহমেদ। হাম নিয়ে উদ্বেগ কাটছেই না। গেল 24 ঘন্টায় হাম ও এর উপসর্গ নিয়ে ঢাকা, রাজশাহী, খুলনা ও সিলেটে 5 শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে 15 মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে 264 জন শিশু। এ সময়ে 33,386 জনের শরীরে এই রোগের উপসর্গ মিলেছে। এদিকে হামের টিকা নিয়ে অবহেলা ও গাফিলতি নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন 2 সপ্তাহের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি হামের টিকাদান অব্যাহত রাখার নির্দেশও দেয়া হয়। ইনভেস্টিগেশন কমিটির ব্যাপারে কোর্ট আদেশ দিল যে যেহেতু রাষ্ট্রপক্ষ বলছে যে ইনভেস্টিগেশন কমিটি গঠন করা হয়েছে, তাহলে 2-3 উইকসের মধ্যে তারা যাতে এটার কমপ্লায়েন্স দেয়। এবং আরেকটা আমাদের অর্ডার দিয়েছে যে ভ্যাকসিন প্রক্রিয়াটা যাতে চলমান থাকে এবং পরিপূর্ণভাবে সমস্ত শিশু যাতে ভ্যাকসিনেশনটা পায়। এছাড়া গেল 2 বছর হামের টিকা কার্যক্রমে অবহেলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না জানতে চেয়ে রুলও দিয়েছেন উচ্চ আদালত। বিগত আমলের যে ভ্যাকসিনেশনের নেগলিজেন্স ছিল ওইটার জন্য এখন ইম্প্যাক্টটা হচ্ছে। তো আমার ইস্যুটা ছিল বিগত 15 মাস থেকে 18 মাস যে ভ্যাকসিনেশন কমপ্লিটলি আসে নাই, এইটা নিয়ে আমার ইস্যুটা ছিল। হামের প্রকোপ মোকাবেলা এবং শিশুদের স্কুল বন্ধ চেয়ে করা রিটের প্রেক্ষিতে এই আদেশ দেন হাইকোর্ট। রাজীব আহমেদ, মোহনা সংবাদ, ঢাকা। পারমাণবিক শক্তি ব্যবহারের চূড়ান্ত ধাপে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লিতে পারমাণবিক জ্বালানি বা ইউরেনিয়ামের ব্যবহার শুরু হচ্ছে আজ মঙ্গলবার। এর মধ্য দিয়ে পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশের তালিকায় বিশ্বের 33তম দেশ হচ্ছে বাংলাদেশ। চুল্লি পাত্রে ইউরেনিয়াম জ্বালানি বসানো হলে তা থেকে তাপ তৈরি হবে। সেই তাপে পানি থেকে বাষ্প তৈরি হয়ে টারবাইন ঘুরবে আর সেখান থেকে বিদ্যুৎ উৎপাদন হবে। পাবনার রূপপুরে নির্মিত এই বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের চুল্লি পাত্রে জ্বালানি প্রবেশ করানো শুরু হচ্ছে আজ। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বলছে, বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরুর আগে এটি চূড়ান্ত ধাপ। ধাপে ধাপে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। আগামী আগস্টে জাতীয় গ্রিডে 300 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে। কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যার ঘটনায় 5 জনকে গ্রেফতার করেছে র্যাব। ছিনতাইকারীদের আক্রমণেই তার মৃত্যু বলে জানিয়েছেন সংস্থাটি। সোমবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানানো হয়। এছাড়া ব্যক্তিগত ছবি ফাঁসের ভয় দেখিয়ে অর্থ আদায় চক্রের 5 সদস্যকে গ্রেফতারের কথাও জানিয়েছে র্যাব। এমদাদুল হক খানের রিপোর্ট। দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলনের আয়োজন করে র্যাব। এ সময় র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক জানান, কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যার ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সবাই পেশাদার ছিনতাইকারী। চট্টগ্রাম থেকে বুনিয়াদী প্রশিক্ষণ শেষে কুমিল্লায় ফেরার পথে কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী নিখোঁজ হন। 25 এপ্রিল সকাল 7:45টার দিকে ময়নামতি হাইওয়ে থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
র্যাব 11-র একটি আভিযানিক দল কুমিল্লা জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত হত্যাকাণ্ডের সাথে জড়িত অভিযুক্ত মোহাম্মদ সোহাগ, ইসমাইল হোসেন জনি, ইমরান হোসেন হৃদয়, রাহাত হোসেন জুয়েল এবং মোহাম্মদ সুজনকে কুমিল্লা হতে গ্রেফতার করা হয়। তিনি বলেন, ঘটনার রাতে কুমিল্লায় বাস থেকে জাগরজুলি এলাকায় নামেন বুলেট। এ সময় উৎপেতে থাকা ছিনতাইকারীরা তাকে টার্গেট করে। পরে সিএনজি চালিত অটোরিকশায় তুলে তাকে মারধর ও ছিনতাইয়ের পর চলন্ত গাড়ি থেকে ফেলে দেয়। ভিকটিমকে ওইখানে গাড়ি থেকে নামতে দেখে তখন তারা এই প্ল্যানটি করে যে ভিকটিমকে তারা তাদের সিএনজিতে যাত্রী হিসেবে নিবে এবং পথিমধ্যে তারা এরকম একটি অপরাধ সংগঠিত করবে। এদিকে ব্যক্তিগত ছবি ফাঁসের ভয় দেখিয়ে অর্থ আদায় চক্রে 5 সদস্যকে গ্রেপ্তারের কথা জানান পরিচালক। তাদের কাছ থেকে 1.5 শতাধিক পর্ণ ভিডিও উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি। অবৈধ কার্যক্রমের সাথে জড়িত ও মূল হোতা 2 জন সহ মোট 5 জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। তাদের ব্যবহৃত মোবাইল থেকে 1.5 লক্ষ নগ্ন অথবা স্পর্শকাতর ছবি ও ভিডিও এবং প্রায় 350টি গ্রুপ ও চ্যানেল পাওয়া যায়। তিনি বলেন, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়েদের টার্গেট করে তাদের ব্যক্তিগত ছবি ও ভিডিও সংগ্রহ, সংরক্ষণ এবং বাণিজ্যিকভাবে বিক্রি করে আসছিল এই চক্র। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়েদের টার্গেট করে তাদের ব্যক্তিগত ছবি ও ভিডিও সংগ্রহ, সংরক্ষণ এবং বাণিজ্যিকভাবে বিক্রি করে আসছে। নিজের ব্যক্তিগত ছবি বা ভিডিও কারোর সঙ্গে শেয়ার না করার পরামর্শ দেন তিনি। কেউ যাতে এইভাবে অপরাধ জগতের সাথে সম্পৃক্ত হয়ে না যায়। এমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা। ভালো ফলন এবং লাভ বেশি হওয়ায় ভুট্টা চাষে ঝুঁকেছেন চাঁপাইনবাবগঞ্জের চাষিরা। বিগত কয়েক বছর ভালো ফলন ও লাভজনক হওয়ায় ভুট্টা চাষের স্বনির্ভরতার স্বপ্ন দেখছেন তারা। এবার বাম্পার ফলনের আশা করছেন তারা। কৃষকদের পরামর্শ দিয়ে সহায়তা করছে কৃষি বিভাগ। নাসিম আলীর প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার। বিক্রয় কেন্দ্র। ভুট্টা চাষের মৌসুম নভেম্বর থেকে এপ্রিল। নভেম্বর মাসে বীজ বপন করা হয়। এপ্রিল মাসে ফসল ঘরে উঠতে শুরু করে। দিন দিন আবাদ বাড়ায় জেলার প্রধান অর্থকরী ফসলের স্থান দখল করেছে ভুট্টা। ভুট্টা চাষে বিঘা প্রতি খরচ হয় 15 থেকে 20,000 টাকা। বর্তমানে প্রতি মন ভুট্টা বিক্রি হচ্ছে 1150 টাকা দরে। তাতে খরচ বাদ দিয়েও অনেকটা লাভবান হচ্ছেন কৃষকরা। 4 বিঘা ভুট্টা চাষ করেছি। যদি ঝড় বা কোনো কীটনাশক না আক্রমণ করে তাহলে আমরা ফলন যেন 50 মন পার আছে। আমার ভুট্টায় 2-4টা করে মোচা আছে। এবার বাম্পার ফলনের আশা করছি। 40 থেকে 50 মনের হতে পারে, এরকম একটা আশা করছি। 5 বিঘা আবাদ করেছি। যদি ভালো ফলন হয় তাহলে আরো পরবর্তীতে সামনে বেশি চাষ করার চেষ্টা করব। কৃষি অফিসারের পরামর্শে ভালো ফলাফল পেয়েছি। আশা করছি 40 থেকে 50 মণ ভুট্টা হতে পারে। মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ দিয়ে সহায়তা করছে কৃষি বিভাগ। লাভবান বেশি হবে, চাষিদের মধ্যে ভুট্টা চাষের প্রবণতা বাড়ছে। তো আমরা চাষিদেরকে একটি পরামর্শ দেব, যেখানে সেচের সুবিধা রয়েছে, যেখানে সেচের কোনো ঘাটতি নেই, আপনারা সেসব জায়গাতে রবি মৌসুমে এবং খরিফন মৌসুমে 2টি মৌসুমেই কিন্তু ভুট্টা চাষ করা যায়। বিশেষ করে আমাদের এখানে রবি মৌসুমের পরে খরিফন মৌসুমটি কিছুদিনের জন্য ফাঁকা যায়। এই সমস্ত জমিগুলোতে যদি খরিফন ভুট্টা করা যায় সেক্ষেত্রে কিন্তু চাষিরা লাভবান হতে পারবে। উপজেলায় চলতি বছর 40 হেক্টর জমিতে ভুট্টার আবাদ করা হয়েছে। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অসম্পূর্ণ কাজ বাস্তবায়ন করতে জিয়া শিশু কিশোর মেলার নবনির্বাচিত কমিটিকে আহ্বান জানিয়েছেন সাবেক জাসাস সভাপতি এম.এ. মালেক। সোমবার সকালে জিয়া উদ্যানে জিয়া শিশু কিশোর মেলার নবনির্বাচিত কমিটির সদস্যদের নিয়ে মাজার জিয়ারত শেষে তিনি কথা বলেন। শিশুদের বিনোদন ও উৎকর্ষতা সাধনে জিয়া শিশু পার্ক ও নতুন করে প্রতিষ্ঠা করা হয়েছে বলেও জানান এম.এ. মালেক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই স্বপ্নকে বাস্তবায়নের জন্য আমার এই সংগঠনটা প্রতিষ্ঠা লাভ করেছে এবং এটা দীর্ঘদিন যাবৎ এই পক্ষে কাজ করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন শিশুদেরকে ভালোবাসতেন, তাদের কর্মকাণ্ড, তাদের খেলাধুলা, আপনার মনে আছে যে
এই শিশুদের ভালোবাসতে গিয়ে কিন্তু এই শরৎ উদ্যানে তিনি একটা শিশু পার্ক করেছিলেন এবং শিশুদের জন্য আপনি দেখেছেন বাংলাদেশ টেলিভিশনে নতুন কুড়ির একটা অনুষ্ঠান করেছিলেন। এই যে শিশুদের প্রতি যে যার এতটা মমত্ববোধ মায়া, এটা আমরা সেখানে প্রতিফলন দেখতে পেয়েছি। আর এই সংগঠনের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সেই যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলিত হবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। জয়পুরহাট জেলা প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মানবাধিকার ও বাক স্বাধীনতা নিশ্চিতে আমাদের প্রস্তাবনা শীর্ষক মতবিনিময় সভা করেছে হেজবুত তৌহিদ। খুলনা প্রেস ক্লাবে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে সন্ত্রাসীদের গ্রেফতার এবং বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সাংবাদিকরা। রাঙামাটি সদর হাসপাতাল প্রাঙ্গণে নবনির্মিত 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ভবনের উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান। দিনাজপুরের পার্বতীপুরে পার্টনার কংগ্রেস 2025-26 উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইলের মির্জাপুরে 47তম জাতীয় বিজ্ঞান মেলা, 47তম অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। নাটোরের সিংড়ায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় 2025-26 অর্থ বছরে খরিফ 1 মৌসুমে 4000 কৃষকের মাঝে বিনামূল্যে রোপা, আউশ বীজ ও সার বিতরণ করা হয়েছে। রাঙামাটি জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে জেলার বিভিন্ন উপজেলায় বন্যপ্রাণী ধারা ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক হস্তান্তর করা হয়েছে। বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর জেলার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শিল্পী রানী রায়ের সঙ্গে গাংনী উপজেলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কুষ্টিয়ার কুমারখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের সঙ্গে চলমান উত্তেজনা নিরসনে এবার চীনের সহায়তা চেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সংকট মোকাবেলায় বেইজিং আরও বড় কার্যকর ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন তিনি। আগামী 14 মে বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে বসার কথা রয়েছে ট্রাম্পের। ধারণা করা হচ্ছে ওই বৈঠকে ইরান ইস্যুই সবচেয়ে বেশি গুরুত্ব পাবে। দর্শক, এই পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকে সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। দর্শক, শুরুতেই জানিয়ে দিব প্রথম আলো সংবাদপত্রের শিরোনাম। বাংলাদেশ পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে। যশোরে প্রধানমন্ত্রী নির্বাচনের আগে কিছু মানুষ টিকিট বিক্রি করছিলেন, এলপিজি কার্ড দেওয়ার ঘোষণা। দৈনিক ইত্তেফাক। হঠাৎ আলোচনায় জঙ্গি, 8 বিমানবন্দরে নিরাপত্তা জোরদার, পুলিশ সদর থেকে সতর্ক করে চিঠি দেওয়ার পরই বিষয়টি আলোচনায়। দেশ বিরোধী ষড়যন্ত্রকারীরা দেশ গঠনের পথে নতুন করে বাধা সৃষ্টি করছে, যশোরের জনসভায় প্রধানমন্ত্রী। সমকাল। বিদেশে কর্মী পাঠানো 42% কমেছে। রূপপুরে জ্বালানি লোডশেডিং, আজ পারমাণবিক বিদ্যুতের যুগে আনুষ্ঠানিক যাত্রা শুরু। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে, সহজেই মিলছে অবৈধ অস্ত্র, 40 কোটি হাত দেশ গড়ায় কাজে লাগাতে হবে, যশোরের জনসভায় প্রধানমন্ত্রী। যুগান্তর। জমি অধিগ্রহণে ডিসির নেতৃত্বে বিস্ময়কর কাণ্ড, স্ট্যাম্পে চুক্তি করে ঘুষ ভাগাভাগি। যশোরে জনসভায় প্রধানমন্ত্রী, সতর্ক থাকুন যাতে কেউ বিশৃঙ্খলা করতে না পারে। আমার দেশ শিরোনাম করেছে, একীভূত 5 ব্যাংকের অনিশ্চিত গন্তব্য, দেশের সব বিমানবন্দরে উচ্চ মাত্রার সতর্কতা জারি, নিরাপত্তা জোরদার। দ্য ডেইলি স্টার শিরোনাম করেছে, বাংলাদেশ এন্টার্স নিউক্লিয়ার এনার্জি এরা, ফুয়েল লোডিং বিগিনস অ্যাট ইউনিট 1 অফ রূপপুর প্ল্যান্ট টুডে। ইরান অফার্স টু এন্ড হরমুজ chokehold, reports say Argachi meets Putin in Moscow, secures his support. এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম।
শেষ করব মোহনা সংবাদ যাবার আগে শিরোনামগুলো আরো একবার। ফরিদপুরে মা মেয়ে সহ 3 জনকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত আকাশ আটক, জানালো পুলিশ। মুন্সিগঞ্জে টঙ্গিবাড়িতে পদ্মার শাখা নদীর উপর আজও তৈরি হয়নি সেতু, পারাপারে একমাত্র ভরসা ট্রলার, ঝড় তুফানে রাত বিরাতে চরম ভোগান্তি। কুষ্টিয়ায় মাদকের ভয়াল থাবা, রাত নামলেই বসছে মাদকের আসর, প্রশাসনের আশ্বাস থাকলেও বাস্তবে মিলছে না প্রতিকার। এবং পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে বাংলাদেশ, রূপপুরে জ্বালানি ব্যবহার শুরু হচ্ছে আজ, জ্বালানি প্রবেশ করাতে সময় লাগবে 30 দিন। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়, এর আগে বেলা 11টায় দেখুন সংবাদ এক নজরে। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।